গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্টে ৮৭ জন গ্রেপ্তার। নৈরাজ্য সৃষ্টির চেষ্টা ঠেকাতে অভিযান চলবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশের জনগণ অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে বললেন গয়েশ্বর রায়। রোজা সামনে রেখে কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে নির্বাচন আগের মতোই হবে, সিইসির আশঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে চলছে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর থেকে এ পর্যন্ত ৮৭ জনকে আটক করা হচ্ছে। আতঙ্ক বিরাজ করছে পুরো দক্ষিণখান এলাকায়। বাড়ি ছেড়েছেন অনেকেই, বেশিরভাগ বাড়িতেই ঝুলছে তালা, রাস্তাঘাটেও নেই তেমন লোকজন। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে গাজীপুরে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। মোটরসাইকেল, সিএনজি সহ সড়কে চালকরা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালান সেনা সদস্যরা। এছাড়া অপরাধীদের ধরতে সাদা পোশাকেও অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ পর্যন্ত ৮৭ জনকে আটক করা হচ্ছে। গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক জানিয়েছেন, গ্রেফতারকৃতরা সবাই ফ্যাসিস্ট সরকারের সহযোগী। আটকের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়, বাড়ি ছেড়েছেন অনেকে। এদিকে সাবেক মন্ত্রীর বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শনিবার রাতে মামলা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লাহ। শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের আটক রাখার মিথ্যা তথ্য প্রচার করা হয় মাইকে। এমন খবরে শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। অপারেশন ডেভিল হান্টের অভিযানে গাজীপুর জেলা পুলিশ, গাজীপুর জেলার ৫টি থানার মাধ্যমে আমরা ৪০ জনকে গ্রেফতার করেছি। এর মধ্যে আপনার সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে আমাদের শ্রীপুর থানায় ১১ জন, তারপর আপনার আমার কাপাসিয়াতে আছে ১০ জন, এভাবে সর্বমোট ৪০ জনকে আমরা গ্রেফতার করেছি। তো তারা কি ধরনের অপতৎপরতায় সম্পৃক্ততা ছিল বলে আপনারা আভাস পেয়েছেন বা দেশকে বিভিন্ন গাজীপুরেও আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। তো এইসব কিছু প্রতি দেশের আপনার এসব নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকার, সবাই জানেন সেটা, যে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। দর্শক, গাজীপুরের অভিযানের পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী মীর মোহাম্মদ ফারুকের কাছে। ফারুক, শুনতে পাচ্ছেন? ফারুক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। গাজীপুরের এই মুহূর্তে সার্বিক পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন, এবং এই যে অপারেশন ডেভিল হান্ট, একে ঘিরে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, উপস্থিতি কেমন দেখছেন সেখানে আমাদের বিস্তারিত জানাবেন। বলছিলেন গাজীপুরে সাবেক মন্ত্রী আসিফ বাড়িতে যে হামলার ঘটনাটি ঘটে এবং সেখানে ছাত্রদেরকে আহত হয়, এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্ররা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কটি অবরোধ করে তারা বিক্ষোভ করেছে দিনভর। সেখানে পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিজে উপস্থিত হয়ে ছাত্রদেরকে আশ্বস্ত করবার পর ছাত্ররা সে অবরোধটি তুলে নেয় এবং এরপরে রাত্রি থেকে অপারেশন ডেভিল হান্ট সেটি শুরু হয় সারা দেশে এবং তার প্রেক্ষিতে গাজীপুরে মহানগর এবং জেলাতে মোট ৮৭ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে তারা সকলেই আওয়ামী লীগের নেতাকর্মী। তারা স্থানীয় পর্যায়ে আশঙ্কা করছেন এবং মন্ত্রীর বাড়িতে যে হামলার ঘটনাটি ঘটে, তাদের উপরে নির্যাতন করা হয়, সেই ঘটনাতে জড়িত রয়েছে বলে ধারণা ১৫ থেকে ১৬ জন। এরপরে রাতভর সারা জেলাতে বিভিন্ন জায়গায় অভিযান চলেছে। সেখানে পুলিশ পক্ষ থেকে যাদের আটক করা হয়েছে তাদের সংখ্যাটি আমরা জেনেছি ঠিকই, কিন্তু তাদের এখন অবস্থানটা কি, সেই আটককৃতরা কোথায় আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা, তাদেরকে জেল হাজতে পাঠানো হলো কিনা, তাদেরকে কোর্টে উঠানো হলো কিনা, এই বিষয়ে কোনো তথ্য আমরা এখনো পাইনি। তবে এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের
দোদুল্যমানতা রয়েছে, তারা বুঝতে পারছে না কি হচ্ছে। আর হচ্ছে আওয়ামী লীগের যারা কর্মী তারা কেউই বাড়িতে নেই, তাদের বাড়ির পুরুষ এবং মহিলা সকলেই বাড়ি থাকতে পারে। এই অবস্থাতে পুলিশের অভিযান চলছে, তবে সঠিক তথ্য আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে মিডিয়াকে জানানো হয়নি বলে আমরা এতে বিস্তারিত দিতে পারছি না। আশা করছি পরবর্তী বুলেটিনে বা পরবর্তী সময় পুলিশ তথ্য দিলে আমরা জানাতে পারবো। এই ছিল আপাতত। ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ফারুক। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে, তা থামাতেই অপারেশন ডেভিল হান্ট শুরু করা হচ্ছে। অভিযানে মানবাধিকার বজায় রাখার কথাও জানান তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তাইমুর রশিদের রিপোর্ট। ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, দ্রুত বাকিদেরও আনা হবে। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। এদিকে অপারেশন ডেভিল হান্ট নিয়ে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের খুঁজে আইনের আওতায় আনা হবে এই অপারেশনের মাধ্যমে। সবকিছু মানবাধিকার বজায় রেখে হবে বলেও আশ্বস্ত করেন তিনি। মূলত যে সমস্ত পকেট অফ রেমিনেন্স থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। সেটার জন্য সকল বাহিনীকে প্রস্তুত করা হয়েছে, ব্রিফিং করা হয়েছে এবং তার কাজও চলমান রয়েছে। আমরা আজকেও করেছি এবং এটা চলতে থাকবে। আইন প্রয়োগের ক্ষেত্রে আগে যে আকারে আইন প্রয়োগ করা হতো, আমরা তো ওই পথে হাঁটতে পারবো না। আমাদেরকে আইনের স্পিরিট নিয়ে কাজটা করতে হবে। মঙ্গলবার দেশের বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের কথাও জানান নাসিমুল গনি। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করা কোনো বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের পালানোর সুযোগ পাবে না। সরকারের ভেতরে কোনো সমন্বয় নাই। প্রধান উপদেষ্টার কথায় সকল উপদেষ্টার মত আছে কিনা তা নিয়েও সন্দেহ গয়েশ্বর চন্দ্র রায়ের। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। সরকারের অনেকে বলছে বিএনপি নাকি ভারতের কাঁধে সওয়ার হয়েছে। আসলে তারা যে সকাল বিকাল সেখানে ধর্ণা দিচ্ছে সে খবরও শোনা যায়। সংস্কারের বিরোধী আমরা কখনোই নই, আমরা সংস্কার চাই, কিন্তু এই মুহূর্তে আমার সংস্কার করার কি ক্ষমতা আছে? একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতির ব্যাপার আছে। কারণ আপনি কি করতে চান তার প্রস্তুতি আপনার নেতা কর্মী জনগণের মধ্যে আপনি যদি সঠিকভাবে উত্থাপন না করতে পারেন তাহলে আপনার সকল সংস্কার করতে হবে। তৃণমূলে নির্বাচনী বার্তা দিতেই আসন্ন রমজানকে সামনে রেখেই মাঠে নামছে বিএনপি। অগ্রাধিকার পাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জাতীয় নির্বাচন সহ বেশ কিছু এজেন্ডা। জেলা ও মহানগর নেতাকর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি নিজেদের 31 দফা রূপরেখাও পৌঁছে দেবে বিএনপি। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন্ন রমজানের আগে সারা দেশেই সাংগঠনিক তৎপরতার উপর জোর দিচ্ছে বিএনপি। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণের ঘোষণা আসেনি। দলটির নীতি নির্ধারণী ফোরাম কর্মসূচির দিন ঘোষণা না করলেও তাদের এজেন্ডাগুলো নিয়ে কথা বলছেন নেতারা। জাতীয় নির্বাচনের আগে জনসম্পৃক্ততা বাড়াতেই জেলা ও বিভাগীয় সাংগঠনিক কর্মসূচি দিতে চায় দলটি।
দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, জাতীয় নির্বাচন ও দলের ৩১ দফা রূপরেখা। আমাদের কিছু কিছু কর্মসূচি থাকবে জেলা পর্যায়ে এবং মহানগর পর্যায়ে। আমরা বিএনপির লক্ষ্য আদর্শ সম্পর্কে বক্তব্য রাখব, ৩১ দফা নিয়ে আমরা খোলাখুলি জনগণকে জানাবো। এছাড়াও এই সরকারের জন্য কিছু কিছু পরামর্শ আমরা দিতে চাই, সেটি জেলা পর্যায়ে জনসভার মাধ্যমে আমরা জনগণকে জানাবো। এটা হচ্ছে জনসম্পৃক্ততা। আমাদের রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের কাছে যাওয়া, জনগণের কাছে আমাদের বিষয়গুলো তুলে ধরা, বিশেষ করে ৩১ পয়েন্ট যেটা আমাদের সংস্কার প্রস্তাব, এগুলো তুলে ধরা। জনগণের সুবিধা অসুবিধার জন্য তো আপনাকে জনগণের কাছে যেতে হবে। এছাড়া রাজধানীর বাইরে জেলা ও মহানগর পর্যায়ে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে বিএনপির ৩১ দফা। এর বাইরে জেলা পর্যায়ে জনসভায় সরকারের গঠনমূলক সমালোচনাও আসবে এ কর্মসূচি থেকে। নির্বাচন তো অবশ্যই সবসময় একটা রাজনৈতিক দলের মাথায় থাকবেই। দলের প্রধান লক্ষ্য ছিল জনগণের আস্থা নিয়ে রাজনীতি, এবং আস্থা নিতে হলে আপনি জনগণের কাছে যেতে হবে, জনগণের কথা শুনতে হবে, জনগণকে বলতে হবে, বুঝতে হবে। এবং আজকের প্রেক্ষাপটে জনগণ কি চাই, আমাদের ৩১ পয়েন্ট আমরা বলছি, তারপরেও জনগণের আর কোনো ইচ্ছা আছে কিনা। তো এগুলোর জন্য তো জনসম্পৃক্ততা বাড়ানোর একটা লক্ষ্য হিসাবে আমরা এই কর্মসূচিগুলো দিচ্ছি। প্রত্যেক জেলায় আমরা জনসভা করব, মহানগরও জনসভা করব, এবং আমাদের ৩১ দফা কর্মসূচি এবং বর্তমান রাষ্ট্র পরিচালনায় যে অবস্থান বা বর্তমানে যে সকল সমস্যা জনগণ ফেস করছে, সেখানে দ্রব্যমূল্য আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আছে, সব বিষয় নিয়ে আমরা সরকারকে গঠনমূলক পরামর্শ দেব। বিএনপি ন্যূনতম সংস্কার শেষে আগামী জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি করে আসছে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণই ইসির বদনামের ১ নম্বর কারণ বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি বিভিন্ন গণমাধ্যমে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, নির্বাচনের রাজনৈতিক কর্তৃত্ব বন্ধ করা না গেলে ফলাফল আগের মতোই হবে। সিইসি আশ্বস্ত করেন, বর্তমান কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কাজ করতে চায় না, রাজনীতিতেও ঢুকতে চায় না। কমিশনের কমিটমেন্ট অনুযায়ী কাজ করবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রতিষ্ঠান হিসেবে ইসি ধ্বংস হয়ে গেছে, তবে বাস্তবে দেশের সকল প্রতিষ্ঠানের অবস্থা একই রকম। ইসির একার পক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা সম্ভব নয় জানিয়ে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। বলেন, বিভিন্ন সমস্যা আসবে, এটার সমাধান করেই সামনে এগিয়ে যাবে নির্বাচন কমিশন। গত 1 বছরে নির্বাচন সংক্রান্ত বিশেষ প্রতিবেদনের জন্য পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন। ইলেকশন কমিশনে যারা আছি, আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না, এটা আমি আগেও বলেছি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। সুতরাং এইটা যদি বন্ধ করা না যায়, যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে এই আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না। 4 দফা দাবি 7 কার্যদিবসের মধ্যে বাস্তবায়ন না করায় শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথসের শিক্ষার্থীরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিখিত প্রতিশ্রুতি অনুযায়ী ম্যাথস শিক্ষার্থীদের এসব দাবি পূরণের কথা ছিল। বেলা 11:15টার দিকে কারওয়ান বাজার এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যান শিক্ষার্থীরা। দর্শক, সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান, সরাসরি কথা বলবো তার সাথে। জিয়া, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, শাহবাগ এলাকার পরিস্থিতি এখন কিরকম, আর এই যে দাবি দেওয়া, কি ধরনের দাবি দেওয়া আসলে শিক্ষার্থীদের? ধন্যবাদ শ্রীনা। আজকে বেলা 11:15টার দিকে এই শাহবাগে এসে অবস্থান নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা। এবং আমার পিছনে দেখতে পাচ্ছি তাদের যে অবস্থান, তাদের দাবি মূলত 4টি। তাদের প্রথম দাবি হচ্ছে 10ম গ্রেডের শূন্য পদে তাদের যে নিয়োগ সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অন্য যে 3টি দাবি, তাদের
ইন্টার্নশিপ চলাকালীন সময় তাদের যে ভাতা সেটা নিশ্চিত করা, তাদের উচ্চতর যে শিক্ষা সেটাও নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের জন্য একটি স্বতন্ত্র বোর্ড তারা দাবি করছেন। অবশ্যই না তাদের এই আজকে যে অবস্থান, মানে শাহবাগে এসে তারা আজকে যে অবস্থান নিয়েছেন এটি কিন্তু আজকে নতুন নয়, এর আগেও তারা কয়েক দফায় এই অবস্থান নিয়েছেন তাদের দাবি বাস্তবায়নের প্রেক্ষিতে। 22 জানুয়ারি তারা যখন অবস্থান নিয়েছিলেন তখন এই সরকারের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল যে 7 দিনের মধ্যে তাদের যে দাবি সে দাবিগুলো পূরণ করা হবে, সে আশ্বাস তারা দিয়েছিলেন। কিন্তু 7 দিন অতিবাহিত হওয়ার পর যখন দাবি পূরণ না হয় তখন তারা আজকে লং মার্চের কর্মসূচি তারা দিয়েছিলেন এবং সেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা শাহবাগে এসে লং মার্চ করেন এবং তারা এখানে এসে অবস্থান করেছেন এবং কিছুক্ষণ আগে তারা মন্ত্রণালয়ে তারা চিঠি পাঠিয়েছে তাদের কয়েকজন প্রতিনিধি এবং যে সরকারি ডিপ্লোমা প্রতিষ্ঠান রয়েছে যেখানে প্রায় 50,000 শিক্ষার্থী তারা সেখানে রয়েছে এবং তাদের এখন পর্যন্ত বেকারের সংখ্যা প্রায় 70,000-এরও বেশি এবং তারা যদি আরেকটা দাবি করছে তারা ডিপ্লোমা কমপ্লিট করার পর কিন্তু তাদের থেকে নিয়োগ না হয়ে পাস করার পরে যারা পড়াশোনা করেছেন তাদের সেখানে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তাকে তারা দায়ী করেছেন। তবে তারা এখন আবার শাহবাগে জড়ো হচ্ছেন। আমি যতদূর জানতে পারি যে তারা কিছুক্ষণের মধ্যে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন এবং হয়তো নতুন কর্মসূচির মাধ্যমে তারা কিভাবে তারা করবেন সে বিষয়টি জানিয়ে দেবেন। তো সেটা জানানোর পর আপনার মাধ্যমে দর্শকদের আমরা সেই সবশেষ খবর জানিয়ে দিতে পারবো। নিশ্চয়ই, ধন্যবাদ জিয়া আপনাকে। চলতি মাসের মধ্যে জুলাই আগস্ট গণহত্যার বেশ কিছু আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। পৃথক কিছু মামলা শুনানিতে ট্রাইব্যুনালকে এই আশ্বাস দেন প্রসিকিউটর অ্যাডমিন গাজী MH তামিম। পরে গণমাধ্যমকে তিনি জানান জুলাই আগস্টের 18টি মামলার 115 আসামির মধ্যে গ্রেফতার হয়েছেন 35 জন, আর আসামিদের মাঝে 45 পুলিশ সদস্য, 9 জন সেনা সদস্য, 52 জন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধি রয়েছে। এদিন 2 পুলিশ ও 5 সাধারণ নাগরিকের বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং একই মামলায় কনস্টেবল সুজনের একদিনের রিমান্ড মঞ্জুর করে ট্রাইব্যুনাল। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 9:50 দিকে রাজধানীর মগবাজারের ইনসাফ আল বারাকা হাসপাতালে মারা যান সাবেক এই সিইসি। গত 5 জানুয়ারি ইউনাইটেড হাসপাতালে সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফের হার্টের অপারেশন করা হয়। বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ 1990 থেকে 1995 সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান, জাতীয় শিশু সংগঠন ফুলকুরির সভাপতি এবং ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শরিয়া বিষয়ক উপদেষ্টা ছিলেন। বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের জন্ম 1934 সালের 1 ফেব্রুয়ারি। তিনি অ্যাডভোকেট হিসেবে কর্মজীবন শুরু করেন এবং হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হন। পরে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের কাছে প্রায় $740 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার কংগ্রেসে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে অনুমোদন দেওয়া অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্যাকেজে $675 কোটি গোলাবারুদ, গাইডেন্স ও ফিউজ বিক্রি হবে। এছাড়া $66 কোটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র বিক্রির কথা রয়েছে। বোয়িং সহ কয়েকটি বড় মার্কিন ঠিকাদার এসব সরঞ্জাম সরবরাহ করবে। বিজ্ঞপ্তি অনুসারে অস্ত্রের প্যাকেজের মধ্যে থাকবে বোমা, মিসাইল, ড্রোন, যুদ্ধযান, ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। এর সাথে বোমা বিস্ফোরণের স্থান সুনির্দিষ্টভাবে নিশ্চিত করতে থাকবে GPS সিস্টেম। চূড়ান্ত অনুমোদন দিলে গাজায় 15 মাসের যুদ্ধে ইসরায়েল যে ধরনের বোমা ব্যবহার করেছে সেগুলো এই বছরের প্রথম দিকেই পাঠানো হবে। এরই মধ্যে ইসরায়েলকে গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র অনুমোদন দিতে কংগ্রেসের কাছেও প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সংবাদ শেষ করব ক্রাউন সেভেন শিরোনামগুলো আরো একবার জানিয়ে। গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্টে 87 জন গ্রেপ্তার। নৈরাজ্য সৃষ্টির চেষ্টা ঠেকাতে অভিযান চলবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশের জনগণ অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে বললেন গয়েশ্বর রায়।
রোজা সামনে রেখে কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে নির্বাচন আগের মতোই হবে, সিইসির আশঙ্কা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।